প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গাউট। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শামীম আহমেদ 1972 সালের মে মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1997 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু গাউট, আমি প্রথমেই জানতে চাইবো যে গাউট রোগটা আসলে কি, বা গাউট বলতে আমরা কি বুঝি? আসলে গাউট হলো আমাদের শরীরে একটা মেটাবলিক ডিসঅর্ডার বলি আমরা। অনেক সময় হয় কি, ধরেন নর্মালি যেটা হলো ইউরিক অ্যাসিডের কারণে হয়। অনেক সময় নর্মালি আমাদের সব সময় কিন্তু আমাদের হলো শরীরের কোষগুলো ভাঙতেছে, এর মধ্যে হলো নিউক্লিক অ্যাসিড আছে, এইটা ভেঙে হলো তৈরি হয় ইউরিক অ্যাসিড। নর্মালি এই ইউরিক অ্যাসিডটা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 70 to 80% ক্ষেত্রে হলো প্রস্রাবের সাথে বের হয়ে যায়, কিডনির মাধ্যমে প্রস্রাব দিয়ে বের হয়ে যায়। আরেকটা অনেক সময় হলো মলমূত্রের মাধ্যমে বের হয়। কোনো কারণে যদি আইদার সেল বেশি ভাঙতে থাকে অথবা হলো কিডনির কোনো কারণে যদি হলো গাউটটা হলো ইউরিক অ্যাসিড যদি এক্সক্রিট হইতে না পারে, সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যায় শরীরে। এবং এইটা বেড়ে গেলেই যে গাউট হবে এরকম কোনো কথা না। এবং এই ইউরিক অ্যাসিডটা বডির হলো যে সমস্ত জায়গায় জয়েন্ট আছে ওই জয়েন্টে সাধারণত প্রিসিপিটেট করে, এবং সেই ক্ষেত্রে পেশেন্ট তীব্র ব্যথা নিয়ে আসে। এইটা কি আসলে আমরা গাউট বলি। আচ্ছা, গিটে গিটে ব্যথা বলে। হ্যাঁ, গিটে গিটে ব্যথা বলে আর কি। স্যার, গাউট রোগীদের ক্ষেত্রে রোগীদের যে লক্ষণগুলো সেগুলো কিভাবে প্রকাশিত হয়? খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে হলো গাউট সাধারণত ইনিশিয়ালি প্রথমে যে অ্যাটাকটা হইলে এটা সিঙ্গেল জয়েন্টকে অ্যাটাক করবে, এবং এইটাকে বলি আমরা হলো ডিস্টাল কুলার পার্ট। ইউজুয়ালি এটা ফার্স্ট মেটাটার্সোফ্ল্যাঞ্জিয়াল জোন, পায়ের বৃদ্ধাঙ্গুলের যে ডিস্টাল পার্টটা আছে ওইটাতে হলো ইউজুয়ালি নিয়ে 70 to 80% ক্ষেত্রে ওই জয়েন্টে ব্যথা নিয়ে আসে। এবং গাউটের ব্যথা যেটা হইলে এইটা তীব্র ব্যথা, আনবিয়ারেবল, অসহ্যনীয় ব্যথা। আচ্ছা। এবং সাধারণত এই ব্যথাটা শুরু হয় লেট নাইটের দিকে। পাটা ফুলে যাবে, নাড়াচাড়া করতে কষ্ট হবে, তীব্র ব্যথা হবে। পেশেন্ট হলো অনেক সময় এরকম ব্যথা হয়, পেশেন্টের হলো অনেক সময় এই ব্যথার কারণে সুইসাইডাল টেন্ডেন্সিও জাগতে পারে। আচ্ছা। কিন্তু অনেক সময় দেখা যায় হলো কি, আমাদের অনেকেই হলো হালকা হালকা ব্যথা, মাইল যে হচ্ছে, বিভিন্ন জায়গায় হলো আর্থালজিয়ার মতো হচ্ছে, এইরকম প্রেজেন্টেশন কখনই গাউট হয় না। আচ্ছা, গাউট মানে খুব তীব্র ব্যথা নিয়ে রোগীরা আসবে। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো তার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। স্যার, সেই ক্ষেত্রে যখন একজন রোগী গাউট নিয়ে আসছে, সেক্ষেত্রে আপনারা রোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? প্রথমত ওনার পেশেন্টের একটা টিপিক্যাল একটা হিস্ট্রি থাকে। লেট নাইটে তার তীব্র ব্যথা হচ্ছে একটা সিঙ্গেল জয়েন্টে। সেই ক্ষেত্রে আমরা দেখি যত পরীক্ষা করে জয়েন্টটা হলো, এটা হলো ধরে চামড়াটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, পেশেন্টের হাঁটতে কষ্ট হবে। এর অনেক সময় আমরা করি যেটা করি, পেশেন্টের হলো জয়েন্ট থেকে একটু ফ্লুইড নিয়ে এটাকে একটা মাইক্রোস্কোপে এক্সামিনেশন করি আমরা। এটাকে হলো ক্রিস্টালটা দেখি। এটাতে অনেক সময় এটাতে গাউটটা 100% কনফার্মেটিভ। অনেক সময় ক্ষেত্রে যদি নিতে না পারি তাহলে ক্লিনিক্যাল ফিচার দেখে কিন্তু আমরা আসলে বলতে পারি যে এই পেশেন্টের আসলে এটা গাউট। আচ্ছা স্যার, গাউট রোগীদের ক্ষেত্রে চিকিৎসার কি কি সুযোগ আছে? গাউট রোগীদের ক্ষেত্রে গাউট হইলেই আমাদের যে চিকিৎসা দিতে হবে ওইরকম না, স্পেসিফিক চিকিৎসা দেবে না। পেশেন্টের ব্যথা হয়েছে, আমরা অনেক সময় ব্যথানাশক ওষুধ, অনেক সময় হলো প্রিভেন্টিভ কিছু মেজার আছে, যেমন হলো কোলকিসিন জাতীয় একটা ওষুধ আছে, আইদার ব্যথার ওষুধ অথবা কোলকিসিন যে ওষুধ দিতে পেশেন্ট এটা কমতে পারে। অনেক সময় দেখা যায় জীবনে একবার অ্যাটাক হওয়ার পর জীবনে কখনো অ্যাটাক হয় না। সেই ক্ষেত্রে আমরা স্পেসিফিক চিকিৎসাও দিই না। পেশেন্টকে বলি যে আপনি যখন ব্যথা হবে, ফার্দার যদি ব্যথা হয়, বছরের 2টার যদি অ্যাটাকের বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের আসলে অন্য চিকিৎসার দরকার হয়। ইউরিক অ্যাসিড লোয়ারিং যে ড্রাগগুলো আছে ওগুলোর চিকিৎসা আমাদের দরকার, আদারওয়াইজ আমাদের অনেক সময় দরকার হয় না। আচ্ছা স্যার, ইউরিক অ্যাসিডের কথা যেহেতু উঠেছে, একটু আমি জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে অনেকেরই একটা ধারণা আছে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলেই হয়তো গাউটের চিকিৎসা নিতে হবে, বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া মানেই সেটাকে গাউটের দিকে যাচ্ছে বা গাউট হয়ে গেছে, এরকম একটা ধারণা করা হয়। এটাকে আপনি কি বলবেন? এইটা আসলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা। ইউরিক অ্যাসিড বেশি মানেই যে গাউট হচ্ছে তা না। যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে তাদের দেখা যায় জীবন 25% পেশেন্টের হলো গাউট ডেভেলপ করে না জীবনে কোনো সময়।
নর্মালি ইউরিক অ্যাসিড বেশি থাকতে পারে, কিন্তু যখন এই ইউরিক অ্যাসিডটা জয়েন্টে যে প্রিসিপিটেট করবে, পেশেন্টের ব্যথা হবে, তখন আমরা তাকে হলো গাউটি আর্থাইটিস আমরা বলবো। আর যাদের শুধু ইউরিক অ্যাসিড বেশি, কোনো সিমটম না, এটাকে বলবি আমরা হলো এসিমটমেটিক হাইপারইউরেসিমিয়া। এসিমটমেটিক হাইপারইউরেসিমিয়া চিকিৎসার কখনো কোনো দরকার নাই। যদি ধরেন হলো ইউরিক অ্যাসিড বেশি আছে, তার সাথে হলো বেশি হয়ে 13 হয়ে গেছে, মানে 13 হয়ে গেছে, অথবা ইউরিক অ্যাসিড বেশি আছে তার সাথে কিডনি প্রবলেম আছে, অথবা ইউরিক অ্যাসিড বেশি আছে তার রেনাল স্টোন আছে, সেই ক্ষেত্রে তার চিকিৎসার একটা ইন্ডিকেশন আছে। আদারওয়াইজ যদি কোনো সিমটম না থাকে, এসিমটমেটিক হাইপারইউরেসিমিয়ার কোনো চিকিৎসার দরকার নেই, মানে কোনো লক্ষণও নেই এবং সাথে কোনো অন্য কোনো রোগ নেই, সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসারও কোনো দরকার নেই। আচ্ছা স্যার, গাউট রোগীদের ক্ষেত্রে যেহেতু ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন সাধারণত নিয়ে আসতে বলা হয়ে থাকে বা রোগীরা নিজে থেকেই নিয়ে আসেন, এই ব্যাপারটার ক্ষেত্রে আপনি কি বলবেন? না, এইটা হলো অ্যাবসলিউট ডায়েটারি রেস্ট্রিকশন দরকার নেই। আমাদের হলো 3টা জিনিস আমাদের হলো, যারা হলো অ্যালকোহল খায়, বিয়ার খায়, অথবা সি ফুড। আচ্ছা, সি ফুড কিন্তু আমাদের দেশে আসলে এই সংখ্যাটা আসলে খুবই নগণ্য। আবার অনেক সময় যেটা হলো আমাদের, যেটা আমরা নিষেধ করি বেভারেজ, কোল্ড ড্রিঙ্কসগুলো, ফ্রুক্টোজ কন্টেনিং হলো ডায়েট, স্পেশালি কোল্ড ড্রিঙ্কস, এগুলাকে আমরা হলো নিষেধ করি। কিন্তু অনেক সময় দেখা যায় রোগীরা এসে সব যত ফ্রুটস আছে মাটির নিচে হোক, মাটির উপরে হোক, সবকিছু বন্ধ করে দেয়। আসলে এইটার হলো আসলে কোনো রিকমেন্ডেশন নাই। আগে এগুলো বলতো, কিন্তু এখন এগুলো অবসলিউট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, যদি রেড মিট যদি যে খায় সেটা কম খাবে, বাট একেবারেই বন্ধ করে দিবে এরকম না। আর প্লেন্টি হোক, প্রচুর পরিমাণে সে শাকসবজি খাবে। সেক্ষেত্রে যে কোনো ধরনের শাকসবজি, যে কোনো ধরনের শাকসবজি খেতে পারে, কোনো শাকসবজিতে কোনো নিষেধ নেই। 3টা জিনিসই নিষেধ তাদের হলো অ্যালকোহল, সি ফুড, তারপরে আপনার হলো বেভারেজ, আর একটা হলো ড্রিঙ্কস। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাইবো যে এই যে গাউটের যে চিকিৎসা আপনি বললেন যে খুব ওভাবে সুনির্দিষ্টভাবে দেয়া হয় না, বা সুনির্দিষ্টভাবে একবার মাত্র অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয় না, তো স্যার আসলে ঠিক কোন পর্যায়ে গেলে একদম সুনির্দিষ্টভাবে চিকিৎসার প্রয়োজন আছে, বা নিয়মিত চিকিৎসা বা নিয়মিত ফলো আপের প্রয়োজন আছে? যাদের বছরে 2টার বেশি অ্যাটাক হয়েছে, অথবা সাথে পেশেন্টের হলো গাউটি আর্থাইটিস আছে, তার সাথে হলো কিডনির প্রবলেম আছে, আচ্ছা, সেই ক্ষেত্রে, অথবা পেশেন্টের গাউট আছে, অনেক সময় দেখা যাবে চামড়ার নিচে মানে ক্রিস্টাল জমা হয়, আমরা হলো টোফাসিয়াস গাউট বলে। এই 3টা কন্ডিশনেই কিন্তু পেশেন্টকে হলো ইউরিক অ্যাসিড লোয়ারিং ড্রাগ দিতে হবে। আদারওয়াইজ পেশেন্টের আসলে অনেক সময় দেখা যায় একবার জীবনে একটা অ্যাটাক হয়ে জীবনে অ্যাটাক নাও হইতে পারে, আর এই ক্ষেত্রে স্পেসিফিক চিকিৎসা দেওয়ার কোনো দরকার নেই। স্যার, গাউট থেকে দূরে থাকার জন্য একজন রোগী কি কি করতে পারে? আসলে এটা তো একটা মেটাবলিক ডিসঅর্ডার। গাউট থেকে দূরে থাকার জন্য আসলে সে ইচ্ছা করলেই হলো তোমার, যদি তার কোনো বদভ্যাস থাকে, সে অ্যালকোহল খাচ্ছে, সে বিয়ার খাচ্ছে, সে সি ফুড খাচ্ছে, ওগুলা থেকে সে দূরে থাকবে। আর অনেক সময় আমরা বলি, ধরেন হলো পেশেন্টের হাইপার ইউরেসিমি হয়ে গেছে, যদি তার অ্যাটাক হয় সেই ক্ষেত্রে আমরা তাকে চিকিৎসা দিব। আদারওয়াইজ পেশেন্টের হলো, তবে এগুলো যাদের হলো ডায়াবেটিস বেশি থাকে, তার হাইপারটেনশন বেশি থাকে, তাদের বিএমআই দ্বারা ওবেস পেশেন্ট তাদের বেশি থাকে, সেই ক্ষেত্রে তাকে হলো ওয়েট রিডিউস করতে হবে, প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, তাইলেই হলো আমরা এই পেশেন্টদেরকে আসলে গাউট থেকে দূরে থাকা সম্ভব। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার একটু জানতে চাইবো যে বাতের ব্যথা বলতে তো হামেশাই শোনা যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে একটা ব্যাপার দেখা যায় যে গড়পড়তায় ব্যথার ওষুধ খেয়ে ফেলছে রোগীরা। এই ব্যাপারটা কতটা ক্ষতিকর, বা এই ব্যাপারটাতে আপনার কি মতামত আছে? বাতের ব্যথা, আসলে বাতের ব্যথা নিয়ে আসলে আসলে এটা আমাদের আইডেন্টিফাই করা উচিত, আসলে এটা কোন ধরনের ব্যথা, কোন ধরনের বাত। ব্যথা বলতে যে আমরা বাত বুঝি, এটা বিভিন্ন কারণে পেশেন্টের হইতে পারে। সেই ক্ষেত্রে আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া, ডাক্তারের চিকিৎসা ছাড়া আসলে মানে কোনো ওষুধ না খাওয়াটাই ভালো। আচ্ছা স্যার, একটা ব্যাপার যে গাউটের যে আপনি যে বললেন যে এই পরীক্ষা নিরীক্ষার যে কথাগুলো, স্যার এগুলো সবই কি দেশেই সম্ভব, এবং এগুলো কি সবই সাধ্যের মধ্যে কিনা? অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে খরচের ভয়ে অনেকে দেখা যাচ্ছে যে ব্যথা পুষছেন, বা চিকিৎসকের কাছে যাচ্ছেন না, যে পরীক্ষার ভয়। এই ব্যাপারগুলোর গাউট ডায়াগনোসিস করার জন্য খুব বেশি পরীক্ষা নিরীক্ষা লাগে না। একটা হলো পেশেন্টের একটা টিপিক্যাল হিস্ট্রি, যদি সম্ভব হয় ওখান থেকে একটু হলো রস নিয়ে আমরা হলো মাইক্রোস্কোপি দেখা, যেটা হলো পোলারাইজ মাইক্রোস্কোপি, এটা হলো ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, এটা তো খরচ খুব একটা বেশি না। তবে আননেসেসারি যাতে হলো কোনো পরীক্ষা নিরীক্ষা না করা হয়। দেখুন আরেকটা যেটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা কোনো মেনস্ট্রেটিং মহিলাদের কিন্তু কোনো গাউট হয় না, কখনই না।
যত ব্যথা নিয়ে আসুক, একটা জয়েন্টে ব্যথা নিয়ে আসুক, দুইটা জয়েন্টে ব্যথা নিয়ে আসুক, কখনই হয় না। অনেক সময় পেশেন্ট হলো লো ব্যাক পেইন নিয়ে আসে, তাদেরও দেখা যায় ইউরিক অ্যাসিড করাচ্ছে। অনেক সময় পেশেন্ট গায়ে গায়ে হালকা হালকা ব্যথা নিয়ে আসে, তাদেরকে ব্যথা, এগুলো একেবারে আননেসেসারি, এগুলো মানে কোনো দরকারই নেই। স্যার, রোগীদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাই বেশি শোনা যায়, মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা এই ধরনের কমপ্লেন করে থাকেন যে তাদেরকে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বা এই ধরনের একটা ব্যাপার। তো স্যার, একটা জিনিস, যে রোগীর যখন গাউট হচ্ছে, ঠিক কোন অবস্থাতে সে নিজেই বাসায় বসে বুঝতে পারবে যে না, তার এটা অন্য কোনো ধরনের ব্যথা না, এটা গাউটই হয়েছে এবং এর জন্য রিউমাটোলজিস্টের শরণাপন্নই তাকে হতে হবে? এই ব্যাপারটা ঠিক পার্টিকুলার কোনভাবে বুঝতে পারবে রোগী? প্রথমত কথা হলো, যেটা হলো প্রথমেই আপনাকে বলছি আমি, এটা হলো একটা সিঙ্গেল জয়েন্টে 70 to 80% ক্ষেত্রে ব্যথা নিয়ে আসবে। আচ্ছা। রাত লেট নাইটে ব্যথাটা হবে, তীব্র ব্যথা হবে, এক্সক্লুডিং সিভিয়ার পেইন। এটা হলো 4 থেকে 6 ঘন্টার মধ্যে একেবারে পিকে পৌঁছে যাবে, 4 থেকে 6 ঘন্টার মধ্যে। আর অনেক সময় আমরা এটা চিকিৎসা করলেও হলো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে, চিকিৎসা না করলেও 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে পেশেন্ট। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, জেনে নিলাম গাউট সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো বাকি আয়োজন সঙ্গে নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো টিআরএক্স সাসপেনশন ট্রেনিং এর থার্ড মুভমেন্ট। আমরা প্রথম দিন দেখেছিলাম স্কোয়াড, এরপরে আমরা দেখালাম হচ্ছে স্প্রিন্ট। আজকে দেখাবো হচ্ছে হ্যামস্ট্রিং কার্ল। এখন টিআরএক্স সাসপেনশন ট্রেনিংয়ে হ্যামস্ট্রিং কার্লটা করা একটু ডিফিকাল্ট। মানে এটা নর্মাল যে সমস্ত হ্যামস্ট্রিং কার্ল আমরা করি, যেরকম উল্টা হয়ে শুয়ে যেভাবে মেশিনের মধ্যে করি, এটা এরকম না। এটা যদি আপনার বডি ওয়েটটাকে নিয়ে হ্যামস্ট্রিংয়ের পাওয়ার দেখবেন কার্ল করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার স্ট্যাবিলিটি মাসলগুলোকে খুব টাইট অফ অবস্থায় আনতে হবে। কিন্তু সাসপেনশন অবস্থায় যেহেতু আপনার প্রত্যেকটা স্ট্যাবিলিটি মাসলগুলো একটু মানে হয়ে যায়, নড়ে যায়, এই জন্য জিনিসটা খুব ডিফিকাল্ট। কিন্তু এতে যে বেনিফিটটা আপনার পাবেন, আপনার যেটা আমি সবসময় বলছি, যে আপনার অ্যাবসের মাসলগুলো টোন আপ হবে। অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা হবে, আপনার হ্যামস্ট্রিং এবং গ্লুটসের মাসলগুলো হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমাকে অ্যাসিস্ট করবে ওবাইস, এবং দেখুন কীভাবে জিনিসটা করতে হচ্ছে। ওকে ওবাইস, ওকে। এই সময় যে জিনিসটা করবেন, আপনার সাসপেনশন যে বেল্টটাকে একটু নামিয়ে নিয়ে আসবেন, কারণ যদি বেশি ইয়েতে হয়, মানে উঁচা হয়, তাহলে স্পাইনে গিয়ে আপনার সমস্যা হবে। ওকে, পুরা পজিশনে শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পরে জিনিসটা করে সাসপেনশন করে আপনার হিপসটাকে তুলে দেবেন। ওকে, এখন যে জিনিসটা করবেন, শুধু হ্যামস্ট্রিংয়ের পাওয়ার দিয়ে টানবেন। ওকে, এতে যে জিনিসটা হচ্ছে, আপনি যেহেতু আপনার বডিটা হিপ সহ আপনি তুলে ফেললেন, আবার হ্যামস্ট্রিং কার্ল দিয়ে যখন আপনি করছেন, তখন যে জিনিসটা হচ্ছে, আসলে আপনি পুরো বডি ওয়েটটা আপনি হ্যামস্ট্রিং দিয়ে টানছেন। কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা যে কেউ করতে পারবে, কিন্তু করতে গেলেই দেখবেন যে হ্যামস্ট্রিংয়ে প্রচণ্ড একটা প্রেশার হবে, এবং আপনি অ্যাবস মাসলটা যদি টাইট না রাখেন, তাহলে এক্সারসাইজ আপনি করতে পারবেন না। এবং টিআরএক্সের যে বেনিফিটটা, আপনি যে মাসলটাকে আপনার জিনিসটা করেন না কেন, আপনি সেকেন্ডারি বেনিফিট সবসময় অ্যাবসে গিয়ে পাবেন। কারণ অ্যাবসটা অলওয়েজ আপনার হয়ে যাবে, মানে ছোটো হয়ে যাবে, এবং সিক্স প্যাক যারা চাচ্ছে খুব তাড়াতাড়ি, খুব ইজিলি দেখবেন যে এক্সারসাইজগুলোর মাধ্যমে আপনার মাসলের টোন আপগুলো হবে, এবং সিক্স প্যাকও ধীরে ধীরে করে আসবে, চলে আসবে। এবং সেম জিনিস আপনি এক্সারসাইজটা করবেন হচ্ছে 30 সেকেন্ড, এবং এরপরে 30 সেকেন্ড নেবেন, রেস্ট নেবেন। গো এগেন, ওকে, স্টপ। ওকে, যেটা আমি বললাম যে এটার মাধ্যমে আপনার হ্যামস্ট্রিংটা যেভাবে আপনার ডিফাইন হবে, অ্যাট দ্য সেম টাইম আপনার ডেফিনেশনটা চলে আসবে হচ্ছে আপনার অ্যাবসে, এবং এর সাথে যে জিনিসটা হবে, আপনার লোয়ার ব্যাকটাও কিন্তু স্ট্রং হয়ে যাবে। প্রিয় দর্শক, অসাবধানতাবশত যদি হঠাৎ করে গরম পানি পড়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হবার পূর্বে প্রাথমিকভাবে কি করবেন, চলুন সে বিষয়ে জেনে নিই একজন চিকিৎসকের কাছ থেকে। গরম পানি দিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন সেটা হচ্ছে গরম পানিতে পুড়ে যাওয়া, হ্যাঁ, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি স্ক্যাল্ড বার্ন। বার্ন দুই রকম হতে পারে, একটা হচ্ছে ফ্লেমেবল বার্ন, একটা হচ্ছে পানি বা লিকুইড দিয়ে হতে পারে, সেটাকে আমরা বলি স্ক্যাল্ড বার্ন। সেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয় বাসা বাড়িতে শিশুরা বা বাচ্চারা, বিভিন্ন অসাবধানতার কারণে, বা কোনো জায়গায় গরম কিছু রাখা আছে সেটাতে হাত পড়ে গেল, বা গরম পানির পাতিল সেটা পড়ে গেল, বা বাচ্চারা দৌড়াদৌড়ি খেলার সময় অ্যাক্সিডেন্টাল, ইভেন চায়ের কাপ পড়ে গিয়ে, বা বিভিন্ন কারণে এটা হতে পারে। তো বাচ্চারাই বেশি আক্রান্ত হয়, বড়রাও হন। তবে বাচ্চাদের ক্ষেত্রে যেটা করতে হবে, সবার প্রথমে বিভিন্ন ধরনের অপচিকিৎসার প্রচলন আছে, যেমন কেউ ডিম দেন, কেউ ছাই ঘষেন,
বা পুড়ে যাওয়ার জায়গায় কেউ নারিকেল তেল দেন, পেস্ট দেন, এগুলি একেবারেই করা যাবে না। কারণ এগুলিতে লাভ তো হবেই না, বরঞ্চ বাচ্চার অনেক ক্ষতি হবে, বা যেই বাচ্চা না যেই যারই পড়ুক না কেন তার অনেক ক্ষতি হবে। তো সেটা একেবারেই করা যাবে না। সেই ক্ষেত্রে সর্বপ্রথম করণীয় যেটা, সেটা হচ্ছে রানিং ট্যাপ ওয়াটার বা ঠান্ডা পানিতে 15 থেকে 20 মিনিট জায়গাটা ধুতে হবে, পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে বরফও দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট জায়গাটা ধুতে হবে। এরপরে প্রাথমিকভাবে আমরা যেটা করতে পারি, বাজারে বিভিন্ন ধরনের সিলভার সালাজিন মলম বা অয়েনমেন্ট পাওয়া যায় বিভিন্ন নামে, যেমন সিল্কিন, বার্না, এগুলো আমরা দিতে পারবো। এবং সাথে সাথে আমরা নিকটস্থ হাসপাতালে রোগীকে নিয়ে যেতে হবে, কারণ বার্নের চিকিৎসা অনেক ধাপ আছে, এগুলো সম্পন্ন করার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। কান পরিষ্কার করতে কোনো অবস্থায় কটন বাড ব্যবহার করবেন না, এতে কানের বাইরের ময়লা ভেতরে ঢুকে অনেক সমস্যা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, সানবার্নটার সমস্যা আসলে এটা সত্যিকার অর্থে সেরকম কোনো সমস্যাই না। যখন আমি দীর্ঘ সময় সানবার্ন বাইরে থাকবো, সানটা বার্ন হবে এবং রিপিটেডলি হতে থাকবে। সান এক্সপোজারে যখন আমরা বেশি থাকব, প্রতিদিনই আমি সান এক্সপোজারে যেতে থাকবো, প্রতিদিনই বার্ন হতে থাকবে, তখন এটা সমস্যা তৈরি করে। কিন্তু হঠাৎ একদিন আমি বাইরে গেলাম, কোনো কারণে সান বার্ন হয়ে গেল, সেক্ষেত্রে আমি বাসায় যত দ্রুত সম্ভব এসে বা যেখানেই সম্ভব আমি ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেললাম, বা বরফ যদি থাকে বরফ পানি দিয়ে মুখের যে জ্বালা পোড়া ভাবটা, লাল হয়ে যাওয়া ভাবটা, সেটা দ্রুত কমিয়ে ফেললাম। এসব ক্ষেত্রে এটা সমস্যা, একেবারেই সমস্যা না। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।